rjnirovfood.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নীরব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটা আজকে আপনাদের আমরা শোনাবো। আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সব সময় আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। শুনতে পাচ্ছেন শব্দটা? Bhoot FM. The night comes alive with Grameenphone. ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম ও ঠিকানা কিছুই দেওয়া নেই। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম নীরব ভাই, আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। তো আজকে যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করতেছি সেই ঘটনাটি আমার আম্মুর কাছ থেকে শোনা। তারপর তিনি লিখেছেন, এটা আমার আম্মুর ছোটবেলার ঘটনা। তিনি আমাকে আরো আগে বলছিল, কিন্তু আমার ব্যস্ততার কারণে পরীক্ষা চলছিল, এই জন্য আমি ঘটনাটা অনেক দেরি করে দিয়েছি আপনাকে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটি আমি আমার বাবার হয়ে বলছি। তারপর তিনি লিখেছেন, প্রথমে আমাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। আমাদের বাড়ির পাশেই ছিল একটা বড় ঘন জঙ্গল। তার পাশেই ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভিতর ছিল একটা শিমুল গাছ। জঙ্গল থেকে দূরে আরো 2টি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলেই জানতো। এবার চলুন ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমার এবং আমাদের চাচা কাকারা একসাথেই থাকতাম। আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যথা ছিল, যে জন্য সে একা একা চলাচল করতে পারত না। সে কোথাও গেলে তার সাথে একজন যেতে হতো। একদিন রাতের বেলায় সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ির থেকে অনেকটা দূরে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি তাকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল তখন যেটা হলো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম, এটা কিভাবে সম্ভব? যে একটা কিছু করতে পারে না সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল? আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল। সেই সাথে আমিও গেলাম। সেই সময় টর্চ লাইট ছিল না। সবাই মোমবাতি কুপি সাথে নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই এক সময় জঙ্গলের ভিতর শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে নিয়ে বাড়ি চলে গেল। জ্ঞান ফেরার পর সে ঘটনাটা সম্পর্কে কিছু বলতে পারল না। পরে একটা কবিরাজ আনা হলো।
আর কবিরাজ যেটা বলল সেটা হলো এই বাড়িতে একটা ভালো জিন এবং শিমুল গাছটার একটা খারাপ জিন বাস করে। শিমুল গাছটা জিন সবার এবং অঙ্গ প্রত্যঙ্গ করতে চায় এবং বাড়ির জিনটা তার খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আবার চাচিকে মেরে ফেলতে চলে গিয়েছিল, সেই জন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের ওপর তুলতে পারতো তাহলে হয়তো চাচিকে আর আমরা দেখতে পেতাম না, চাচিকে বাঁচানো যেত না। ভালো জিন চাচিকে গাছের ওপর তুলতে দেয়নি এবং তাকে মারতে দেয়নি। ঘটনাটা ছোট তাই দুঃখিত, এর থেকে বড় ঘটনা আছে আমার ঘটে যাওয়া, সেই ঘটনাটাও আমি আপনাকে একদিন সময় করে দেব। তো সবাই ভালো থাকবেন, এই বলে তিনি ঘটনাটি শেষ করেছেন। ধন্যবাদ ভাইয়া তোমাকে এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। আশা করি তুমি নেক্সট ঘটনাটাও আমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। আর এবার চলুন আমরা আর একটা ঘটনায় ফিরে যাই। ফিরে যাওয়ার আগে সবাইকে একটা কথা বলতে চাই, আমার ভয়েসটা তোমাদের কাছে যদি ভালো না লাগে ভাই তারপর কমেন্টে জানাইবা, আর ভালো লাগলেও জানাইবা। তো আশা করছি এই ঘটনাটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com। আশা করছি তোমাদের কাছে আগের ঘটনাটা খুব ভালো লাগছে, তার জন্য আর একটা ঘটনা আমরা এখন তোমাদের কাছে শেয়ার করব। ঘটনাটা যিনি লিখেছেন তার নাম শিহাব আহমেদ। তিনি ফরিদপুর জেলায় কোনো এক সরকারি স্কুলে চাকরিজীবী। ঘটনাটা তার এক দুই সম্পর্কের আত্মীয়র সাথে ঘটে যাওয়া। তো যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম আসাদ আহমেদ। তো এবার আমরা ঘটনায় ফিরে যাই। ঘটনাটি আমাদের কাছে বলছেন শিহাব ভাই। আসাদ 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারি যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময়ে এক রাতে তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশের জঙ্গলে যান আর ভুলবশত একটি পুরনো কবরস্থানে বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। ওই আলোতে তিনি দেখতে পান পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে নেমে আসছে। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসছে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। এমনি কি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখতে মহিলাটির মাথার ফাটা আর কাটা জায়গা থেকে খুব রক্ত ঝরে পড়ছিল। কিছু রক্ত কাপড়ে লেগেছিল আর চুলগুলো এলোমেলো ছিল। মহিলাটির ওনাকে ধরার জন্য হাত বাড়িয়ে দিল।
তিনি কিছু বুঝতে না পেরে দৌড় দেন। কিছু সময় পরে তিনি পিছে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় আকারের শূকর তার দিকে ছুটে আসছে। এটা দেখে তিনি আরো জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। তিনি ক্যাম্পে ফিরতে দেরি হচ্ছে বলে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তার গায়ের লাল দাগগুলো কিছু বড় হয়ে কালো হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহুত ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। তিনি শেষে একটা বড় কবিরাজের কাছে গিয়ে তাকে সব ঘটনা খুলে বলেন। সব ঘটনা শোনার পরে কবিরাজ তাকে বললেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর। কবিরাজ তাকে আরো জানান তিনি যে কবরের উপর বসেছিলেন সেটা একটা মহিলার কবর ছিল, যে মানুষের ওপর কালো জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠি পেটা করে এবং উনি মারা যায়। সবাই মিলে ওনাকে জঙ্গলের কবর দিয়ে আসে এবং পরে থেকে অনেক রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরত, আর যারা ওর কবরে পড়ছে তাদের কেউ মারা যেত, আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা দিত, যা কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করত আর অবশেষে মারা যেত। এই বলে কবিরাজ তাকে বিদায় জানান। তার কয়েকদিন পর উত্তর আসাদের শরীরেও পচা শুরু করলো হয় এবং সে মারা যায়। এই ছিল আজকের ঘটনাটা। আজকের ঘটনাটা যদি ভালো লাগে তাহলে নীরব ভাই আপনি পড়ে শোনাবেন। এই বলে তিনি ঘটনাটি শেষ করে দেন। আর ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নেক্সট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।